আহা, কলসিটা এমন ভাবে রাখলে যে ভেঙে যেতে পারে। খুব খুব অন্যায় হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আর হবে না। হ্যাঁ, বাবা, আজ কি কথা শুনি মন্থরার মুখে। এই রোদে জল নিয়ে এসে কোথায় মুখ ঝামটা মারবে তা নয়, উল্টে মিষ্টি করে কথা বলছে। না না, ক্ষমা চাওয়ার কি আছে? তুমি কি আর ইচ্ছে করে করেছো? ভারী তো একটা মাটির হাড়ি, তার জন্য এত করে বলার কোনো দরকার নেই গিন্নি। মাটি বলে কি কোনো দাম নেই? হ্যাঁ, আজকাল মাটির দামও সোনার কাছাকাছি। হ্যাঁ, এই দেখো, আমি কি জানি না কত কষ্ট করে তুমি সংসার চালাও। হ্যাঁ, হুম, না 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 না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা শুনি। ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কি কাণ্ড হতো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়ে যায়, আজ তো যেতেই পারতাম না, যা দেরি করে ঘুম থেকে উঠলাম, বাপরে বাপ। আজ হারানের বউয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা। এই আমাকে একটা কিনে দেবে গো? হ্যাঁ, কাঁটা? রূপোর কাঁটা? হারানের বউয়ের চুলে? হ্যাঁ, আমাকে আমাকে একটু জল দেবে গিন্নি? বুকটা না কেমন যেন ধরপড় ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। বৈদ্যকে একটু ডাকবে নাকি গো? যতদিন না আমার চুলের উপর কাঁটা ওঠে ততদিন আমি এই বাড়ির জলস্পর্শ করব না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আজ গোপালকে এত শুকনো শুকনো লাগছে কেন? বাড়িতে কি কোনো অশান্তি হয়েছে? মহারাজ, গোপালের খাবার যা চাহিদা তা মেটাতে গেলে প্রত্যেক সংসারেই অশান্তি লাগবে। মহারাজ, আমি স্বীকার করছি আমার পেটটা একটু বড়, তার জন্য কি আমি দায়ী মহারাজ? ভুল বললে গোপাল, তোমার একটা পেট নয়, কম করে 10টা পেট ওই জ্বালাটার মধ্যে ঢুকে আছে। না না না, তুমি এভাবে কাউকে অপমান করতে পারো না মন্ত্রী। গোপাল খেতে পায়, তার জন্য দায়ী নিশ্চয়ই ও নয়। মহারাজ, মন্ত্রী মশাই জানেন না যে আমাকে কত কষ্ট করে খান 12টা পেট চালাতে হয়। তুমি কি লঙ্গরখানা খুলেছো নাকি? না, ঠিক তা নয় মহারাজ, আমার নিজের 10টা পেট, আমার গিন্নির একটা পেট, আর ওই নাতি নাতনি নিয়ে মোট 12 থেকে 14টা পেটের ভাতের জোগাড় করতে হয় মহারাজ। কি করে করি তা কেউ কল্পনাতেও আনতে পারবে না মহারাজ। তুমি কটা পেট চালাও তা জেনে মহারাজের কি লাভ? হ্যাঁ, তুমি কি মহারাজের কাছে তোমার মাসোহারা বাড়াতে আর্জি জানাচ্ছ নাকি? করতেই হবে না, অন্তত মহারাজকে আমি অনুরোধ করব তিনি যেন তোমার ওই আর্জি মেনে না নেন। আপনি যে মুখ দেখেই মনের কথা বুঝতে শিখেছেন তা জেনে খুবই পুলকিত হলাম। মহারাজের যদি মন্ত্রীকে এখন থেকে বাইরে একটা বসার জায়গা করে দেন, তাহলে ওই মানুষের ভাগ্য গণনা করে ওনার একটু বাড়তি রোজগার হয় মহারাজ, আর অন্য পথে রোজগারের কথা ভাবতে হবে না। মহারাজকে আমি কিছুতেই গোপালের ফাঁদে পড়তে দিতে পারি না। মহারাজ, গোপালকে এই সাহায্য করলে আমি কিন্তু আর রাজসভায় আসবো না, মন্ত্রিত্ব ছেড়ে দিতেও আমি রাজি আছি। না না গোপাল, দেখছো তো রাজসভায় তোমায় নিয়ে কেমন তর্ক হচ্ছে, আর আমি রাজা হয়ে এই বিতর্কের মধ্যে মোটেই থাকতে চাই না। আপনার অবস্থা আমি বুঝতে পারছি মহারাজ, আমার সমস্যাটা দেখি কি করে সমাধান করি, তবে আপনাকে এর মধ্যে আমি আর জড়াবো না, এই কথা দিলাম আপনাকে মহারাজ। দেখো গোপাল, তোমাকে আমি খুব ভালোবাসি, তাই খালি হাতে তোমায় ফিরিয়ে দেব না, কিন্তু সেটা ধারও নয়, দানও নয়। বুদ্ধি করে যদি আমার কাছ থেকে মোহর জোগাড় করতে পারো তো আমি বুঝবো তোমার এলেম আছে। মোহর তখন আমি তোমাকে দেব স্বেচ্ছায়, হাসতে হাসতে। সবই আমার কপাল, শেষ পর্যন্ত মহারাজকে ঠকিয়ে উপার্জন করতে হবে আমার। দাদু, দাদু
দাদু দাদু চলো না, আজ আমার পুতুলের বিয়ে। চলো 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 দেখে আসবে, চলো। কি বললি? তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? না এখনো আসেনি, একটু পরেই আসবে। চলো না চলো না দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তা কোণে কে সাজালো? দিদা কি সুন্দর সাজিয়েছে, তা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মনে হয় তোর দিদার কোণে সাজার শখ হয়েছে। কোণে কোণে সাজার শখ, পুতুলের বিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা অল্প অল্প খুলছে মনে হচ্ছে। আরে তাই তো, এটা করলেই তো হয়। বাহ, কি সুন্দর তোর দিদা কোণে সাজিয়েছে রে, খুব সুন্দর, একেবারে যেন দিদাই। আর আর বর কোথায় গেল? বর বর বললাম না বর এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। দাঁড়িয়ে দেখে যাও না, তবে বরকে না একদম তোমার মতো দেখতে। হ্যাঁ বলিস কি রে, বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলতো? দিদা শিখিয়ে দিয়েছে, আমরা তৈরি করেছি। তা তোর দিদার বোধহয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে। বুঝলে বউ, আজ গোপাল মহারাজের কাছে মোহর ধার চাইতে এসেছিল। আমি মহারাজকে বলে তা বাতিল করিয়ে দিয়েছি। বেশ করেছো, একটা হার কেপন লোক, তারা তো খরচ কিসের? বউকে তো একটা ভালো শাড়িও কিনে দেয় না, গয়নাগাটির কথা তো বাদই দিলাম, তাহলে এত মোহর ওর লাগে কি করে? কে জানে, এতগুলো প্রশ্ন নিয়ে নিয়ে এখন আর ঠেলা সামলাতে পারছে না, এই আর কি। আমার তো মনে হয় নিশ্চয়ই আর একটা সংসার আছে, না হলে এত মোহর ওর কোন কাজে লাগে? তা ঠিক কথাই বলেছো, দেখতে হবে ওর আলাদা কোনো সংসার আছে কিনা। কি ব্যাপার গোপাল, তোমাকে তো অস্থির লাগছে কেন? হবে না, বুদ্ধি লড়াই লড়তে গেছে আপনার সঙ্গে, আমি থাকতে পেরে উঠবে না, তাই এত অস্থির হয়ে আছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? তা তোমার এত বুদ্ধি, আমার সঙ্গে না হয় নাই বা পারলে, তাতে কি যায় আসে? আগে আপনার সঙ্গে বুদ্ধিতে আমি কখনোই পারবো না, বিশেষ করে মন্ত্রী মশাই যতক্ষণ আপনার পাশে আছেন সেটা আমি জানি। কিন্তু আমি একটা অন্য ব্যাপারে খুব ব্যস্ততার মধ্যে আছি মহারাজ। মহারাজ দেখুন গিয়ে গোপালের অন্য কোনো সংসার আছে কিনা। এ কি বলছো তুমি মন্ত্রী? গোপালের আরেকটা সংসার আছে? না 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 না, এ হতেই পারে না। মহারাজ আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের বুদ্ধির উন্নতি হয়েছে। কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার মহারাজ। কল্পনা শক্তি যে আপনার মন্ত্রীর এত প্রবল তা আগে জানতাম না মহারাজ। তোমার ওই কুমড়ো পটাশ মাথায় যদি ঘিলু থাকতে পারে, আমার থাকবে না কেন? আমায় ফাঁকি দেওয়া অত সোজা কাজ না মহারাজ। শোনো, তোমাদের এই সব কথার মারপ্যাচ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা কি? মহারাজ অপরাধ নেবেন না, আমি না মানে ওই ওই আর কি, মানে বিয়ে করছি মহারাজ। বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে, এই বয়সে গোপাল আবার বিয়ে করতে যাচ্ছে। ছি ছি ছি। গোপাল সত্যি করে বলো, এটা সত্য না রসিকতা? মহারাজ আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি, এবং কালকেই। একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এই রোগটা হয়। মহারাজ এই অনাচার আমি মানতে পারছি না, হয় গোপাল এখানে থাকবে নয় আমি।
কে থাকবে সেটা আপনি ঠিক করুন। এই, তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করেছি এই বয়সে আবার বিয়ে, একটু কেমন কেমন লাগছে যেন। আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়েই এই বিয়েটা আমায় করতে হচ্ছে। বিশদে সব খুলে বলবো, এখন নাই বা বললাম। তবে এটা সত্যি যে আমি আবার বিয়ে করছি মহারাজ। কেন 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 বাধ্য হয়ে কেন? বিয়ে আবার কেউ বাধ্য হয়ে করে নাকি? কখনো কখনো করে করে কখনো কখনো, সেটা শুনলে বুঝতে পারবেন। এসব বাজে যুক্তি মহারাজ। ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে, কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সে কথাটা বলে রাখলাম। কে তোমার মত চাইছে যে আগ বাড়িয়ে তুমি দিতে যাচ্ছ? না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। আমি যতক্ষণ রাজ সিংহাসনে আছি তখন দায়িত্বটা তোমায় নিতে হবে না মন্ত্রী, আমিই নেব। তা বলো গোপাল, বলো তোমার বউকে কবে আশীর্বাদ করতে যাব? মহারাজ বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন। খাওয়া দাওয়াটা আমার বাড়িতেই না হয় করবেন। সেদিন রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিব কুটিরে। আরে গোপাল যে, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, মাছ কিনতে গেলে না আমার কাছ থেকেই কিনতে হবে, বুঝেছো? এখন লগনসার সময় তো মাছের যা দাম তুমি কুলোতে পারবে না, আর আমার কাছ থেকে নিলে সস্তায় টাটকা মাছ পাবে। হ্যাঁ, বুঝছো কি না? তো কত কত মাল লাগবে তোমার, কত? অনেক অনেক। তোমার কাছে যত মাছ আছে তা তো নেবই, দরকার পড়লে অন্য দোকান থেকেও নেব। আমার চাইতে ভালো মাছ এখানে কেউ দিতে পারবে না, বুঝছো কি না? আর সস্তাতে তো নয়। দাও দাও দাও, যত পারো মাছ দাও। ভালো দেখে দেবে কিন্তু, নইলে বুঝতেই পারছো কি হবে। তার পাচ্ছি না, মহারাজকে বলে দেবে, এই তো। তা গোপাল, এত যে মাছ দিচ্ছ, দাম দিতে পারবে তো? আমি আমি দাম দেবো কেন? দাম তো দেবে মহারাজ, মহারাজের কথাতেই তো মাছ নিতে আসা। ও, তাই বলো। আচ্ছা তাহলে নাও নাও নাও, কত মাছ নেবে নাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি 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 বেছে বেছে ভালো মাছ দিচ্ছি। মহারাজ বলে কথা, বুঝেছো কি না? ভালো না দিলে তো শুলে চড়তে হবে। হ্যাঁ, সেটা মাথায় রেখো কিন্তু। কি হলো? বলি আমার রূপোর কাঁটা কোথায়? হ্যাঁ, আরে হবে হবে, আমি যখন কোনো কথা দিই তার কখনো খেলাপ করি না গিন্নি। রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্তে, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। মৌনব্রত পালন করব আমি? কেন, কি দায় পড়েছে আমার? না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। আমি সেই দোকানে গেছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা কিনেছে। ও বাবা, সেই দোকানদার যেমন তেমন নয়, সবাইকে কাঁটা বিক্রি করেই না। আগে তাকে দেখবে রূপোর কাঁটা কিনে তার মধ্যে কোনো অহংকার প্রকাশ পাচ্ছে কিনা। যদি একবারও সেটা দেখতে পায় তবে কাঁটা বিক্রি করবে না। হ্যাঁ, এমন তার নিয়ম। সে আসছে, তুমি ভালো শাড়ি পরে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝেছো? না, কিছুতেই বুঝতে পারলাম না। রূপোর কাঁটার জন্য আমি সব মেনে চলবো, হ্যাঁ, তবে তাতে যদি না পাই তবে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, হ্যাঁ, সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চলবে, কেমন? এই শোন তোরা, আজ দিদা মৌনব্রত পালন করবে। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ আর ঘট এনে বাড়ির সামনে লাগিয়ে রাখ। ওটা দিলে দিদার পুণ্যি হবে। এই গুলটে ন্যাপলা, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘর সাজিয়ে বাড়ির বাইরে রেখে দে তো।
আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়লো। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে এতটা বিনয় না করলেও চলবে। তা দেখি দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। আরে লজ্জার কি আছে, তুমি গোপালের বিয়ে করাবো। এই নাও 100 সোনার মোহর, আমার তরফ থেকে এই উপহার দিয়ে তোমায় আশীর্বাদ করলাম। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ যাক বাবা, সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। গোপাল, তোমার বউকে বলো ঘোমটা সরাতে। এই মুখটা তো দেখি একবার। এবার মুখটা দেখাও বউ, স্বয়ং মহারাজ তোমার মুখ দেখতে চাইছেন। এবার ঘোমটাটা সরাও। এ কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করেছো। মহারাজকে ডেকে নে, তুমি কি আমাদের সঙ্গে মস্করা করছো? মহারাজ, এর একটা বিহিত হওয়া দরকার। গোপাল, এটা তুমি কি করলে? আরে লজ্জায় যে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি। একবারও তো বলিনি পাত্রীটিকে। আপনিই বলেছিলেন বুদ্ধিতে আপনাকে পরাজিত করতে পারলে আমার প্রয়োজনের তুলনায় বেশি মোহর পাবো। আপনি মহান, নিজেই স্বীকার করুন। আমি কি কোনো তঞ্চকতার আশ্রয় নিয়েছি মহারাজ? তোমার সঙ্গে বাজিতে পরাজিত হতে আমার কোনো লজ্জাই নেই, বরঞ্চ এটা ভেবে আনন্দিত হচ্ছি একজন প্রকৃত বুদ্ধিমানের কাছেই আমি হার স্বীকার করেছি। না 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 না, তোমার তুলনা একমাত্র তুমি গোপাল। আরে তাড়াতাড়ি বলো, তোমার মাছের দাম কত পড়েছে? নাও নাও, এই 5 মোহর। এটা কিন্তু একটু বেশি দিলাম। দামের কথা পরে হবে, আগে বলো তো মহারাজ মাছ খেয়ে কি বললেন? মহারাজ বললেন, তো মাছ নয়, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। একেবারে খাঁটির উপর কাঁটা দেখাও তো ভাই। গিন্নির জন্য নেবে তো, তাহলে এটা নিয়ে যাও, একদম খাঁটির উপর, কিচ্ছু মেশানো নেই। দাম কিন্তু একটু বেশিই পড়বে। আরে দামের কথা তুমি বলবে কেন? বলবো তো আমি, সোনা দিয়ে রূপো কিনছি, তাতে বলছো দাম একটু বেশি পড়বে? এই নাও সোনার মোহর, এবার কাঁটাটা হাতে দাও, গিন্নির চুলে পরিয়ে দিয়ে আসি। গিন্নি, অগিন্নি, অগিন্নি বলি গেলে কোথায়? এই দেখো দেখো কি এনেছি দেখো। দিদা, দাদু এসে পড়েছে। তুমি দাদুর দিক থেকে মুখ ঘুরিয়ে বসো, আমরা দরজার আড়ালে লুকিয়ে আছি। তোমার জন্য দেখো রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুলে দেবে না? ও, তোমার ইচ্ছে হয়েছে আমি পরিয়ে দিই, তা দেবো না কেন? এই দিলাম খোপায় খাঁটি রূপোর কাঁটা পরিয়ে। দাদু, আমরাও আছি। হ্যাঁ, এই দেখো না, আমরা দুটো মালা নিয়ে এসেছি। এবার দিদা তুমি দাদুর দিকে তাকাও, আর দাদু তোমার দিকে। এই নাও মালা, দুজন দুজনকে পরিয়ে দাও। শুভ দৃষ্টি থেকে মালা বদল সব করতে হবে। রূপোর কাঁটা দিয়ে দাদু দিদার বিয়ে। দাদু বলল বুড়ি, আমার মুখ পুরি। দিদা বলল বর, তুমি কি আমার পর? এবারও তাহলে হলো না। না মহারাজ, এবার যে যেতে চেয়েছিল সে খুব সাহসী লোক ছিল, কেন যে ফিরে এলো না তা বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ, হয়তো সে কারণেই খাম্বাজ রাজ নাকি এই হিরে উদ্ধারের পুরস্কার স্বরূপ 1,000 মোহর উপহারও ঘোষণা করেছেন। 100 সোনার মোহর? উরি বাপরে, এ তো অনেক টাকা।
আমি তো যাবই। মহারাজ একটা উপায় আছে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি উপায় আছে? দেখুন, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল খুব বুদ্ধিমান। তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ। আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু একটা মুশকিল তো আছেই। খাম্বাজরাজ যদি ভাবেন আমরা হীরের লোভে সেখানে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা তাকে লিখিতভাবে জানিয়ে দেব যে ওই হিরে যদি উদ্ধারও হয় তাহলেও তার উপর আমাদের কোনো অধিকার থাকবে না। অধিকার থাকবে না মানে? হ্যাঁ, মস্করা নাকি? আমি হিরেও নেব আবার পুরস্কারও। কে আমায় আটকায় দেখি। শুনেছি মায়াপুরীর পাহাড়ে নাকি অনেক রহস্য আছে। অনেকেই এই হিরে উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। কেন? গোপাল আমার আগে গেলে ও ওই রহস্যের সমাধান করে ফেলবে। যেভাবেই হোক আমাকে আগে পৌঁছতে হবে। আমি আজ রাতেই খাম্বাজে রওনা হয়ে যাচ্ছি। কি অদ্ভুত কাণ্ড দেখো গোপাল। কি ব্যাপার মহারাজ? ওই মায়াপুরীর হীরের ব্যাপারটা? হ্যাঁ গোপাল, এই মাত্র খাম্বাজ রাজ্য থেকে পত্র এসে পৌঁছেছে। তারা আমাদের নিমন্ত্রণ করেছে। মহারাজ কি বলছেন? কিন্তু তারা কি আমাদের মায়াপুরীর রহস্য উদ্ধার করতে দেবে? আরে সেটাই তো সবচাইতে মজার ব্যাপার গোপাল। খাম্বাজ রাজ তোমাকে দিয়েই এই রহস্যের সমাধান করতে চাইছেন। হ্যাঁ, তিনিও আমাকে দিয়ে মায়াপুরীর হিরে উদ্ধার করতে চাইছেন। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে আশ্চর্য, একেবারে অবাক করা কাণ্ড। তাহলে কি মহারাজ আমরা খাম্বাজ রাজের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি? কিন্তু গোপাল, ওই মায়াপুরী নাকি সর্বনাশা পাহাড়। যারা যারা যাওয়ার চেষ্টা করেছে তারা নাকি আর ফিরে আসেনি। তাতে কি হয়েছে মহারাজ? বিপদকে ভয় পেয়ে রহস্যকে এড়িয়ে যাব? আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমার উপরই ছেড়ে দিলাম। কিন্তু মন্ত্রী কোথায় গেল? ও আজ আসেনি। তাহলে আর কি করা যায়? ওকে ছাড়াই আমাদের যেতে হবে। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই? আরে ডাকতে না ডাকতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী স্বয়ং আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বেশ ভালো। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মহারাজ? কেন কেন, তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না, তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হীরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে ওই গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হীরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হীরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হীরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার নখদর্পণে, যাব আর আসবো। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাব। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব বলুন মহারাজ? আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নখদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম, কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হীরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে দেখলে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথাজ্ঞা মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হীরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে নেন তো আগে হীরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ফিরছেন কবে? এই যাব আর আসবো, ধরুন কাল ফিরবো। মহাকালের আগেই যেন ফিরে আসেন তার জন্য আমরা প্রার্থনা করব।
আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্বর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? না মানে গোপালকে যেভাবেই হোক এই হিরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। হ্যাঁ। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। মোটেই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হিরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। হুম, একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হিরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হিরে আগেও দেখেছে, যাবে আর হিরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? খাম্বাজরাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? ওই বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছবল মারবে না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না মনে হচ্ছে। আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকা। না না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো। আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু। না না, আমি আর এগোবো না। মাত্র 1,000 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হীরের থাকা উচিত। আরে, ওই যে একটা সাপ শুয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হিরে পাহারা দেওয়ার জন্যে আমি শুয়ে আছি। ও, আমি তো সেই হীরের খোঁজেই এখানে এসেছি। তাহলে তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো বলো, তোমার প্রশ্নটা কি? চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কথা। এমন কোন সে বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে সে জলে বাস করে? এমন একটা বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ মাছ। বেশ, তোমার তো খুব বুদ্ধি। তবে এবার আমাকে যেতে দাও। দিচ্ছি, তবে সামনে আরো ধাঁধা আছে। প্রত্যেকটা চিকচিক উত্তর দিলে মিলতে পারে হীরের খোঁজ। আচ্ছা, এবার বলো তো সামনে কি আছে? একটা নদী। সেই নদী তোমাকে পার হতে হবে একা। ঠিক আছে, কিন্তু এই পাহাড় থেকে নামার রাস্তাটা কোন দিকে? বলা যাবে না, খুঁজে নিতে হবে। বাহ, ভারী রহস্যময় পাহাড় এই মায়াপুর। সব জায়গাতেই বুদ্ধি খরচ করতে হয়।
ঠিক আছে, বুদ্ধিতে ভর করে তাহলে একটু এগোই। আরে আরে, কে এই লোকটা এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পারছেন না কে? ইনি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, ফিরে এসেছেন। হ্যাঁ, তা হিরে কোথায় মন্ত্রী মশাই? হিরে? হিরে কি জিনিস? খায় না মাথায় দেয়? আমার খিদে আর ঘুম দুটোই পেয়েছে, এখানে পাওয়া যাবে? এই রে, মাথাটা একদম গেছে। এ নিশ্চয়ই মায়াপুরীর মায়া ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এ ছাড়াতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই হতচ্ছাড়াটাকে আমি বরখাস্ত করলাম এক্ষুনি। লোভী কোথাকার, মিথ্যুক একটা লোক। কি আনন্দ, কি আনন্দ! আমি হাত ভরে বরখাস্ত পাবো, কাউকে দেব না, দেব না। দিন দিন দিন, আরো আরো বরখাস্ত দিন, আরো আরো দিন। মন্ত্রী, মহারাজের এই মন্ত্রীটাকে কারাগারে আটকে রাখো। মায়া কাটলে কি করা যাবে সেটা ভেবে দেখতে হবে। সাপটা যা বলেছিল তাই হলো, সামনেই নদী। যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি তোমার ধাঁধাটা। শোনো মন দিয়ে, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, জায়গাটা কি? বাহ, ভারী চমৎকার ধাঁধা তো। ঘর আছে দুয়ার নাই, আচ্ছা, কিন্তু মানুষ আছে কথা নাই, তার মানে মৃত মানুষ। তাহলে মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা, তোমাদের এই পুরো ব্যাপারটাই কি ধাঁধায় মোড়া? হ্যাঁ, কোনো বুদ্ধিমান লোক ছাড়া হিরে যাতে কেউ না নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হীরের জন্য বহু লোক এখানে আসে না? হ্যাঁ আসে, কিন্তু তাদের মন লোভে ভরা আর মাথায় একেবারে বুদ্ধি নেই। তাদের হাতে ওই হিরে যাক তা আমরা চাই না, কিন্তু তোমার বুদ্ধিও আছে আর তোমার লোভও নেই। এবার আমায় এই নদী পার হবার উপায়টা বলে দাও। উপায় একটাই, তোমাকে আমার পিঠে উঠে এই নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, তবে আমি তোমার পিঠের উপর উঠলাম, এবার আমায় পার করে দাও। দিচ্ছি, তুমি আমার এই পাখনাটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, রেখেছি, এবার চলো। খাম্বাজরাজ, এবার কিন্তু আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। দুদিন হয়ে গেল গোপালের কোনো খবর নেই, ওর খোঁজ করার কি কোনো উপায়ও নেই? ওখানে গেলে তো কেউ ফিরেই আসতে পারে না, সেখানে খোঁজ খবর করবো কি করে? মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র ঠিক কথাই বলেছেন। গোপাল যে ঝুঁকি নিয়ে ওই পাহাড়ে গেছে ওর জন্য অনেক ধন্যবাদ প্রাপ্য। তা তো বটেই। আমাকে মুক্ত করতে ওর এই ঝুঁকি নেওয়াটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু একটা খোঁজ তো নিতেই হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মন্ত্রী, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি করছি, কিন্তু আপনাকে একা আমি ছাড়বো না মহারাজ। তুমি তোমার কথা বলেছো, মন্ত্রী হয়ে কি করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে? কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিক কথা, ঠিক কথা। আর আমার কথা ভাবুন তো, একটা লোক এত বিপদ মাথায় করে মায়াপুরীতে গেল শুধু আমাকে বন্দি দশা থেকে মুক্ত করবে বলে, তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? মন্ত্রী, মায়াপুরীতে আমরা দুই মহারাজ রওনা হতে চাই, তুমি ব্যবস্থা করো। যাক বাবা, নদী পার হয়ে এসেছি। এবার যে কোন ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে কে জানে। মনে হচ্ছে হিরেটার খুব সামনেই চলে এসেছি। কি আমার সামনে ওই তিনটে দরজা কোত্থেকে এলো? যাই তো সামনে গিয়ে দেখি। এই হচ্ছে মায়াপুরী পাহাড়, এখানেই কোথাও এই হিরেটা আছে। আসুন
এই পথেই আমাদের যেতে হবে। আসুন আসুন। মন্ত্রী মশাই, গোপাল কি এই পথেই গেছে? আগে হ্যাঁ। এটা প্রথম দরজা, তার মানে দরজাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, প্রথম দরজাটা ঠেলে দেখি। কি, এখানে তো আগুন জ্বলছে দাও দাও করে। এ পথেই গোপাল গেছে, দেখছেন? এই তো দেখছেন, পায়ের চিহ্ন দেখছেন, এই যে। এই আগুনের মধ্য দিয়ে কিভাবে যাব দেখি তো, পরের দরজাটা ঠেলে। আরে, এখানে একটা সিংহাসন, তার পাশে একটা লাঠি আর কেরোসিন তেলের বোতল। যাও, এগুলো নিয়ে আমি কি করব? মন্ত্রী মন্ত্রী তুমি গোপালের পায়ের চিহ্ন ধরে চলো, এইভাবেই আমাদের এগোতে হবে। দেখি দেখি গোপাল কত দূর যেতে পেরেছে। এগুলো নিয়ে আমি কি করব? তার চেয়ে বরং তৃতীয় দরজাটা খুলে দেখি। আর কত দূর যেতে হবে? পথ যে আর শেষই হচ্ছে না। এটা মায়াপুরী, কে কোথায় গেছে তা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার মহারাজ। এই দরজাটা খুলে দিলাম। বাপরে, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। রাস্তা খুঁজবো কোথায়? আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রথম দরজা খুলে দেখলাম আগুন, দ্বিতীয় দরজা খুলে পেলাম লাঠি আর কেরোসিন, আর তৃতীয় দরজা খুলে দেখলাম অন্ধকার। এভাবে আর কতক্ষণ যাব? এখান থেকে তো গোপালের পায়ের চিহ্নই দেখা যাচ্ছে না। তাহলে কি? না না, এখন এই ভাবনা ভাববেন না, আমাদের আরো খোঁজ করতে হবে। হ্যাঁ, এই আমি লাঠিতে কেরোসিন মাখিয়ে নিলাম। প্রথম দরজা থেকে আগুন নিলাম। তার মানে আলো এসে গেল। বাহ 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 বাহ, সব কিছু আলো হয়ে গেল। এইবার আমি পথ চিনে নিতে পারবো। আর মনে হয় গোপালকে পাওয়া যাবে না। হায় হায় হায়, এ আমি কি করলাম? কেন কেন আমি তাকে এই বিপদের মধ্যে ফেললাম? সাবধান, ওইখানে একটা সাপ শুয়ে আছে। বাবারে, কি প্রচন্ড বড়! হ্যাঁ, প্রকাণ্ড সাপ। গোপালের কোনো ক্ষতি হয়নি, ও এতটাই বুদ্ধিমান যে সব ধাঁধা পেরিয়ে হীরের কাছে চলে গেছে। আপনারা এখানে অপেক্ষা করুন, গোপাল এই পথেই ফিরবে। আমি জানতাম গোপালই পারবে এই রহস্যের সমাধান করতে। আমার হাতের লাঠি থেকে যে আগুন বার হচ্ছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা সুড়ঙ্গ পথ। ওই যে ওখান থেকে একটা হালকা আলো আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ওটা কি। ওই তো হিরে। যাই, হিরেটা একবার হাতে নি। যাক বাবা, গোপাল বেঁচে আছে। আর শুধু বেঁচেই নয়, হিরেটা হয়তো পেয়েও গেছে। গোপালের ফিরে আসার অপেক্ষাতেই এখানে আমাদের থাকা উচিত। এই সেই হিরে, এতদিনের রহস্য আমি ভেদ করতে পেরেছি। হাতে নিয়ে দেখি। কি এত আলো কোথা থেকে এলো? সমস্ত এলাকাটাই তো আলোকিত হয়ে উঠলো। কি পাহাড়টাই তো নেই, কিন্তু কিন্তু কি অপূর্ব এই জায়গাটা, কি চমৎকারের শোভা। কি আলো! আমরা কোথায় এলাম? ওই যে গোপাল দাঁড়িয়ে আছে, ওর হাতে হিরে।
গোপাল গোপাল এই যে আমরা এখানে। হ্যাঁ, ওই তো মহারাজ, খাম্বাজ রাজ ওইখানে দাঁড়িয়ে আছে। যাই ওদের কাছে যাই। গোপাল, তুমি হিরে রহস্যের সমাধান করে খাম্বাজ রাজ্যের হাতে হিরে তুলে দিয়ে গর্বে আমার বুক ভরে গেল। এসো এসো, তোমায় আলিঙ্গন করি। এই সেই হিরে, যুগের পর যুগ যাচ্ছিল রহস্যের আড়ালে, তা আজ আমাদের সকলের চোখের সামনে। তোমার সাহস আর বুদ্ধির যা বর্ণনা তুমি দিলে, তাতে তোমাকে সারা বিশ্ব মনে রাখবে, সারা বিশ্ব মনে রাখবে গোপাল, সারা বিশ্ব মনে রাখবে। এবার কি তাহলে আমাদের মহারাজকে ফিরিয়ে নিয়ে যেতে পারি? নিশ্চয়ই। মন্ত্রীর কি হবে মহারাজ? সেটা তো খাম্বাজ মন্ত্রীর হাতে। হিরে খাবো, মোহর খাবো, পান্তা ভাতে মেখে সেদ্ধ সোনায় মুক্ত মাখি, দেখবে না কি চেখে। পারেও বটে লোকটা ঘুমোতে। হ্যাঁ, বাপরে বাপ, যেমন নাক ডাকা তেমনই আলছে মিয়া। সুজি মামা কখন উঠে এখন হাই তুলছে, আর এই লোকটা ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে। বিরক্ত করো না, দেখছো না বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে? কি গো, গোপালের গিন্নি আর জল আনতে যাবে না? এরপর গেলে তো মাথার চাঁদি ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? বল, শুনছ তো? মাথার চাঁদি ফাটিয়ে সেই কত দূর যেতে হবে? হ্যাঁ, আচ্ছা বলি, তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই? হ্যাঁ, বউ সেই কোন দূর থেকে জল মাথায় করে নিয়ে আসবে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে? হ্যাঁ, তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণের বংশের জন্ম, তাই না? হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিসতুতো ভাই। এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। তোমার বাক্যবান মহারাজকে গিয়ে শুনিও। আমি এখন চললাম। কথা বলতে বলতে যে নাক ডাকে, সে একটা অমানুষ, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি গো গোপালের গিন্নি, আজ এত দেরি হলো? আর বলো না গো, ঘরে কুম্ভকর্ণকে রেখে কি আর বার হওয়া যায়? হ্যাঁ, সে কি নাক ডাকারে বাবা, সিংহ শুনলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সকালের দিকে তো কাক পক্ষী ভুল করেও আমাদের বাড়ির আশপাশ এড়িয়ে যায়। হ্যাঁ, কি ঘুম কি ঘুম। জল আনতে যাচ্ছ? আমিও যাচ্ছি। চলো চলো চলো, একসঙ্গে যাই। আজ বড্ড দেরি হয়ে গেল। আসলে বাপের বাড়ি থেকে অনেক লোক এসেছে, তাদের সকালের খাওয়া খাইয়া এখন সময় পেলাম জল আনার। চলো চলো চলো, আজ খুব দেরি হয়ে গেল গো। হ্যাঁ রে, তোর খোপায় ওটা কি রে? কে দিল রে? নিশ্চয়ই হারান। তোকে লাগছেও খুব সুন্দর দেখতে, অত সুন্দর চুলে মানাবে না। ও গোপালের গিন্নি, এবার তোমার কর্তাকে বলো একটার উপর কাঁটা দিতে, মানাবে খুব। আমার কর্তা তো বিয়ের পর থেকে আমার দিকে ফিরেও তাকান, আর তিনি দেবেন রূপোর কাঁটা। কি বলবো আর তোমাদের, ওরকম হাড় কেট পড়লো আমি জীবনে দুটো দেখিনি বাবা। হ্যাঁ,